গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হলুদ হিমু কালো র্যাব। আজ দ্বিতীয় পর্ব। সাধারণত ছুটির দিনগুলিতে আমার কাজকর্ম থাকে সবচেয়ে বেশি। এই দিনটি আমি সামাজিক দেখা সাক্ষাতের জন্য রেখে দিই। আমার যেসব আত্মীয় স্বজন আমাকে দেখে মহা বিরক্ত হন, তাদের প্রত্যেকের বাড়িতেই যাই। মানুষকে বিরক্ত করার মজাই অন্যরকম। আজ কোথাও যেতে ইচ্ছা করছে না, হাত পা এলিয়ে বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করছে। ঘুম ঘুম চোখে শুয়ে থাকব, মাথার উপরে ফ্যান ঘুরবে, একটা শীত শীত ভাব। গায়ে চাদর টেনে দিতে ইচ্ছা করছে, আবার করছে না, এমন অবস্থা। হাতের কাছে মজাদার কোনো বই থাকবে, ইচ্ছা হলো বই থেকে একটা দুটো পাতা পড়লাম। বইয়ের যে কোনো জায়গা থেকে যে কোনো দুটো পাতা। বইয়ের কথা থেকে মনে পড়ল চেঙ্গিস খান বইটা আনা হয়নি। চা এবং কফির ফ্লাস্ক নিয়ে এসেছি, কিন্তু চেঙ্গিস খান সাহেবকে রেখে এসেছি। খান সাহেবকে আনার জন্যে র্যাবের হেড অফিসে যাওয়াটা কি বাড়াবাড়ি হয়ে যাবে? চা কফির ফ্লাস্কের মালিক বজলুকে খুঁজে বের করার একটা চেষ্টা চালাতে হবে। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তার ব্যবসা যেন চালু থাকে সেটা দেখতে হবে। চা কফি বিক্রি বন্ধ হবে না। ফ্লাস্ক ভর্তি চা কফি নিয়ে বের হতে হবে। ছুটির দিনে ভালো বিক্রি হবার কথা। চা এবং কফি দুটোই সবচেয়ে ভালো বানান আমার বড় খালা মাজেদা বেগম। তার কাছ থেকে ফ্লাস্ক ভর্তি করে আনা যেতে পারে। আজ অনেক কাজ। ম্যানেজার জয়নালকে খবরের কাগজ ফেরত দিলাম। সে বলল, আজ দুপুরে কিন্তু মেসে খাবেন হিমু ভাই, ইমপ্রুভ ডায়েট। আমি বললাম, মেনু কি? প্লেন পোলাও, খাসি রেজালা আর দই। শুধু দই? দই মিষ্টি না? শুধু দই, দই মিষ্টি দিলে পুষে না। গেস্ট অ্যালাউড? জি, পার গেস্ট 100 টাকা। আপনার গেস্ট আছে? 2 জন গেস্ট। অ্যাডভান্স টাকা দিতে হবে হিমু ভাই। অ্যাডভান্স টাকা আমি কোথায় পাবো? আচ্ছা টাকা আপনারা দিতে হবে না, আমি জিম্মাদার। হিমু ভাই, কাগজে পড়েছেন মুরগি সাদেককে র্যাব শেষ করে দিয়েছে? পড়েছি। আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই, তারপরে দেখলাম সত্যি। খুবই আনন্দ পেয়েছি। আমার হাতে টাকা থাকলে র্যাব ভাইদের ইমপ্রুভ ডায়েট খাওয়াই দিতাম। ডান্ডা মেরে সব ঠান্ডা করে দিচ্ছে। এদেশে ডান্ডা ছাড়া কিছু হবে না। ঠিক বলেছি না? অবশ্যই ঠিক বলেছেন। আমাদের প্রত্যেকের হাতে থাকবে ডান্ডা, কারো বড় ডান্ডা, কারো ছোট ডান্ডা। জয়নাল ভাই, বিদায়। দুপুরে কিন্তু চলে আসবেন, আপনি এবং 2 জন গেস্ট। আমি মোটামুটি দুশ্চিন্তা নিয়েই বের হলাম। গেস্ট পাবো কোথায়? ঝোঁকের মাথায় 2 জন গেস্টের কথা বলেছি। একজনের নাম হালকাভাবে মাথায় আছে, বজলু। মনে হচ্ছে দুপুরের মধ্যে তাকে পেয়ে যাব। দ্বিতীয়জন পাবো কোথায়? খোলাফায়ে রাশেদিনদের সময় আমিরুল মোমেনিনরা খাবার সময় পথে বের হতেন, দুস্থজনদের নিমন্ত্রণ করে নিয়ে আসতেন। আমিও সেরকম কিছু কি করব? দুস্থ কেউ এসে একবেলা প্লেন পোলাও রেজালা খেয়ে যাক। মেসের মুখেই একজন ভিখিরি পাওয়া গেল, মুখ ভর্তি দাড়ি গোঁফের জঙ্গল, মাথায় বেতের টুপি, তবে বলশালী চেহারা। ওনার গানের গলা ভালো। চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে বেশ আয়োজন করে গাইছেন, দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, ছাগল একটা বান্ধা ছিল গাছেরও তলায়। আমি গায়ক ফকিরের সামনে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালাম। একবার মনে হলো, যেহেতু প্রথম উনার সঙ্গে দেখা, উনাকেই দাওয়াত দিয়ে দিই। ফকির চোখ মেলে গান থামিয়ে বলল, স্যার আসসালামু আলাইকুম। ফকিররা সালাম দেয় না, তারা প্রথম সুযোগেই ভিক্ষা চায়। এর ঘটনা কি? ইমপ্রুভড ডায়েটের মতো ইমপ্রুভড ফকির। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনার গানের গলা তো সুন্দর। গায়ক ফকির বিনয়ে মাথা নিচু করে ফেলল। আপনার গানের কথায় সামান্য সমস্যা আছে, এটা জানেন? কি সমস্যা?
আপনি বলছেন ছাগল একটা বান্ধা ছিল গাছেরও তলায়। নবীজির দেশে ছাগল পাওয়া যায় না, গানের কথা সামান্য চেঞ্জ করে দেন, ছাগলের জায়গায় বলেন দুম্বা। দুম্বা একটা বান্ধা ছিল গাছেরও তলায়। গায়ক ফকির ভুরু কুঁচকে তাকিয়ে আছে। ফকিররা এমন দৃষ্টিতে কখনো তাকায় না। সমস্যাটা কি? ফকির সাহেব। জি স্যার। আপনি কি দুপুর পর্যন্ত এখানেই থাকবেন না জায়গা বদলাবেন? ফকির চুপ করে আছে, তার দৃষ্টি তীক্ষ্ণ। আপনি যদি দুপুর পর্যন্ত এখানে থাকেন তাহলে আমার সঙ্গে খানা খাবেন, ঠিক আছে? কি জন্যে? আপনি ভিক্ষুক মানুষ, আপনাকে খেতে বলেছি, খাবেন, এত প্রশ্ন কিসের? দাওয়াত কি কবুল করেছেন? ভিখিরি জবাব দিল না। তার ভাবভঙ্গি বলছে সে দাওয়াত কবুল করেনি। আমি হাঁটা দিলাম, একবার পেছনে তাকালাম। গায়ক ফকির গান বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। এত দূর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তারপরেও মনে হল তার ভুরু এখনো কুঁচকানো। মাজেদা খালা বললেন, এই তোকে র্যাবে ধরেছিল নাকি? গভীর রাতে টেলিফোন? আমার তো কলিজা নড়ে গিয়েছিল। র্যাব তোকে কি করল, ছেড়ে দিল? হ্যাঁ। মারধর করে নাই? না। মারধর করল না এটা কেমন কথা? পুলিশে ধরলে তো মেরে তক্তা বানিয়ে দেয়। তোকে মারল না কেন? আমি তো জানি না খালা, জিজ্ঞেস করিনি। তোমার কাছে জরুরি কাজে এসেছি, কাজটা আগে সারি। এই যে 2টা ফ্লাস্ক দেখছ, একটা ফ্লাস্ক ভর্তি করে চা বানিয়ে দেবে, আর একটা ফ্লাস্ক ভর্তি করে কফি। খালা বললেন, র্যাব তাহলে ঠিকই বলেছিল, তুই ফেরিওয়ালা হয়েছিস, চা কফি ফেরি করছিস। আমি প্রথমে বিশ্বাস করিনি। তুই সত্যি ফেরি করিস? কোথায় কোথায় যাস? যেখানে মানুষের আনাগোনা সেখানেই যাই। সোহরাওয়ার্দী উদ্যানে যাস? হ্যাঁ। গুড। তাহলে তুই আমাকে একটা কাজ করে দিতে পারবি। ইউ আর দি পার্সন। ঘন ঘন সোহরাওয়ার্দী উদ্যানে যাবি, চোখ কান খোলা রাখবি, কেমন? কেন? মাজেদা খালা গলা নামিয়ে বললেন, তুই লক্ষ্য রাখবি তোর খালু সাহেব সেখানে যায় কিনা। আমাকে বলেছে যায় না, তবে আমি নিশ্চিত সে যায়। কিভাবে নিশ্চিত হলাম শোন। একদিন সে আমাকে বলল, ধানমন্ডি লেকের পাড়ে হাঁটতে যাচ্ছি। আমি বললাম, যাও। সে ট্র্যাকস্যুট পরে বেরিয়ে গেল। আমিও কিছুক্ষণ পরে উপস্থিত। তোর খালুর টিকির দেখাও পেলাম না। আমিও খালার মতো গলা নামিয়ে বললাম, খালু সাহেবের কি কোনো প্রেম টেম হয়েছে নাকি? মাজেদা খালা বিরক্ত হয়ে বললেন, এই বয়সে প্রেম হবে কি? অন্য ব্যাপার। অন্য ব্যাপার মানে? মেয়েদের সঙ্গে ছোকছোকানি করার রোগ হয়েছে। বুড়ো বয়সে এই রোগ হয়। বাজে টাইপের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে। মেয়েটার নাম ফ্লাওয়ার। মেয়ের নামও তুমি জানো? জানবো না কেন? তোর খালু চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, আর তুই চলবি শিরায় শিরায়। তুই এই দুজনের ছবি তুলে নিয়ে আসবি। ছবি যে তুলব, ক্যামেরা পাবো কোথায়? ক্যামেরা লাগবে না, আমি তোকে একটা নতুন মোবাইল দিয়ে দিচ্ছি, এই মোবাইলের ছবি ওঠে। কিভাবে ছবি ওঠে তোকে দেখিয়ে দেব। কাজ শেষ হলে মোবাইল ফেরত দিবি। অনেক দামি মোবাইল। আর শোন, ছবি তুলবি, জুম করে ক্লোজে চলে যাবি, চেহারা যেন বোঝা যায়। তুমি যা যা করতে বলবে সবই করব। এখন থেকে সকাল 8টায় সোহরাওয়ার্দী উদ্যানে যাব, রাত 12টা পর্যন্ত ঘাপটি মেরে বসে থাকব। সাবধানে থাকবি, তোকে যেন দেখে না ফেলে। দেখে ফেললে সাবধান হয়ে যাবে। তুমি নিশ্চিন্ত থাকো খালা, দেখলেও চিনবে না। আমি যাব ছদ্মবেশে। ফকিরের ছদ্মবেশ নেব, মুখ ভর্তি দাড়ি গোঁফ, কাঁধে ঝোলা, আর ঝোলার ভেতর মোবাইল ক্যামেরা, কণ্ঠে গান। কণ্ঠে গান মানে? গান গেয়ে ভিক্ষা করব। দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, দুম্বা একটা বান্ধা ছিল গাছেরও তলায়। মাজেদা খালা বললেন, তুই পুরো ব্যাপারটা ফাজলামি হিসেবে নিয়েছিস।
আমি কিন্তু সিরিয়াস। আমি বললাম, খালা আমিও সিরিয়াস। সিরিয়াস বলি ছদ্মবেশে যাচ্ছি। তুমি ফ্লাস্ক ভর্তি করে দাও, আমি এক্ষুনি সোহরাটির উদ্যানে চলে যাচ্ছি। খালু সাহেব এবং ফ্লাওয়ারকে ধরা হবে লাল হাতে। ধরা হবে লাল হাতে মানে? ধরা হবে লাল হাতের মানে হলো কট রেড হ্যান্ডেড। খালা আর দেরি করা যাবে না, এক্ষুনি রওনা দিতে হবে। মাঝেতে খালা বললেন, তাড়াহুড়ার কিছু নেই। তোর খালু সাহেব কখন জগিং করতে যায় আমি জানি। যখনই সে জগিং ট্র্যাক গায়ে দেবে আমি তখনই তোকে মোবাইলে জানিয়ে দেব। তুই কি সত্যিই দাড়িগোফ লাগিয়ে ফকির সাজবি? অবশ্যই। প্যাকেজ নাটকের একজন মেকআপ ম্যান আছে আমার পরিচিত, রহমান মিয়া। আমি এক্ষুনি চলে যাচ্ছি তার কাছে। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মেকআপ নেবার পর আমাকে দেখিয়ে যাবি না? তোমার বাড়িতে আসা যাবে না, খালু সাহেব টের পেয়ে যাবেন। তাও ঠিক, তবে আমি নিজের ছবি তুলে রাখব। তুমি ছবি দেখে বুঝবে গেট আপ কেমন হয়েছে। এখন মোবাইলের ছবি কিভাবে উঠাতে হবে আমাকে শিখিয়ে দাও। খালা মহা উৎসাহে শেখাতে শুরু করলেন। তাকে কিশোরীদের মতো উত্তেজিত এবং আনন্দিত মনে হল। তার জীবনে আনন্দিত এবং উত্তেজিত হবার ঘটনা বেশি ঘটে না, এইবার ঘটল। ভাগ্যিস ফ্লাওয়ারের সঙ্গে খালু সাহেবের দেখা হয়েছে। রহমান মিয়া খুবই আগ্রহ নিয়ে দাড়ি গোঁফ দিয়ে আমাকে সাজিয়ে দিলেন, একটা দাঁতে রং লাগিয়ে দিলেন। হাঁ করলে মনে হয় একটা দাঁত নেই। তার কাছে সব জিনিসপত্রই আছে। একটা ছেঁড়া ময়লা লুঙ্গি পরলাম, কালো গেঞ্জি গায়ে দিয়ে 100% ভিখিরি হয়ে গেলাম। নিজের শিল্পকর্ম দেখে রহমান ভাই নিজেই মুগ্ধ। আনন্দিত গলায় বললেন, হিমু ভাই, কোনো শালার পুত্ত আপনাদের চিনবে না। যদি চিনতে পারে আমি মাটি খাব। 2 হাতে 2 ফ্লাস্ক নিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে আমি মেসের সামনে এসে দাঁড়ালাম। নিমন্ত্রিত গায়ক ফকির এখনো আছেন, তবে তিনি গান গাইছেন না। আমাকে দেখে তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, যেন জগতের অষ্টম আশ্চর্য চোখের সামনে দেখছেন। আমি ল্যাংচাতে ল্যাংচাতে তার সামনে দাঁড়িয়ে ভাঙা গলায় বললাম, আমারে চিনেছেন? গায়ক ফকির হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, বলুন তো আমি কে? গায়ক ফকির ছোট্ট একটা ভুল করল। সে বলল, আপনি হিমু। আমি বললাম, আমার নাম তো আপনার জানার কথা না। নাম জানলেন কিভাবে? গায়ক নিশ্চুপ। আমি বললাম, আপনি কি র্যাবের কেউ? ফকির সে যে মেসের সামনে দাঁড়িয়ে আছেন। গায়ক এখনো চুপচাপ। আমি বললাম, আপনি আমার নিমন্ত্রিত অতিথি, চলুন খেতে যাই। গায়ক নিঃশব্দে আমার পেছনে পেছনে আসছে। বেচারা আজ বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে। মেস ম্যানেজার জয়নাল অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তার কাছে এগিয়ে গলা নামিয়ে বললাম, চিনেছেন? হিমু ভাই না? ঘটনা কি? প্যাকেজ নাটকে একটা রোল পেয়েছি, ফেরিওয়ালা। সন্ধ্যার পর শুটিং। নাটকের নাম কি? নাটকের নাম ফ্লাওয়ার, ইংরেজি নাম। আপনার সাথে রইল কে? একটু আগে দেখেছি ভিক্ষা করতেছে। সেও একজন অভিনেতা, র্যাবের ভূমিকায় অভিনয় করছে, ভিক্ষুকের বেশে র্যাব। ও আচ্ছা, আমাদের খাবারটা আমার ঘরে পাঠিয়ে দিন। মেসের সবাইকে এই প্যাকেজ নাটকের খবর জানানোর দরকার নেই। জয়নাল বলল, আপনার আরেক গেস্ট কোথায়? নাটকের ডাইরেক্টর সাহেবের আসার কথা ছিল, কাজে আটকা পড়েছেন। হিমু ভাই, শুটিং দেখতে পারবো না? শুটিং দেখবেন, আজ না। 2 জন গেস্টের জায়গায় আমার এখন 1 জন গেস্ট। গেস্টের খাবার গতি ও পরিমাণ দেখে আমি মুগ্ধ। নিমেষের মধ্যে সব নেমে গেল। ভদ্রলোক অতি তৃপ্তির সঙ্গে খাচ্ছেন। তৃপ্তির খাওয়া দেখতেও তৃপ্তি। আমি বললাম, ভাই পেট ভরেছে? তিনি বললেন, খুবই আরাম করে খেয়েছি, শুকুর আলহামদুলিল্লাহ।
আমি পরিমাণে বেশি খাই, এই নিয়ে লজ্জার মধ্যে থাকি। সব জায়গায় ঠিকমতো খেতেও পারি না, বিয়েবাড়িতে গিয়ে আধ পেটা খেয়ে উঠে পড়ি। আপনার এখানে আরাম করে খেলাম। কোনো লজ্জাবোধ করেন নাই? জি না। কারণ কি? আপনার কাছে ধরা পড়ার পর লজ্জা টজ্জা সব চলে গেল। এখন কি করবেন? চলে যাবেন নাকি এখনো ফকির সেজে গান করবেন? বুঝতে পারছি না। আপনার গানের গলা ভালো, রেডিও টিভিতে অডিশন দিলে পাশ করবেন। আমি রেডিও অডিশনে পাশ করা? তাই নাকি? গান বাজনার লাইনে থাকতে চেয়েছিলাম, সেখান থেকে পেটের দায়ে ঢুকলাম পুলিশে, সেখান থেকে র্যাব। একটা পান খেতে পারলে ভালো হতো। পান আনিয়ে দিচ্ছি। জর্দা লাগবে? জি লাগবে। জর্দা ছাড়া পান আর নিকোটিন ছাড়া সিগারেট একই জিনিস। জর্দা দেয়া পান আনিয়ে দিলাম। তিনি যেরকম তৃপ্তির সঙ্গে খাবার খেয়েছেন, সেরকম তৃপ্তির সঙ্গে পান চিবোতে লাগলেন। আমি বললাম, সিগারেট খাবেন? ভদ্রলোক বললেন, সিগারেটের অভ্যাস নেই, তারপরেও একটা দিন খাই। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। শয্যা যখন পেতেছেন তখন ঠিক মতো পাতেন, শুয়ে একটা ঘুম দেন। ঘুম দিব মানে? ভালো খাওয়ার পর আরামের একটু ঘুমো এই খাবারেরই অংশ। 5-10 মিনিট না ঘুমালে লাঞ্চ কমপ্লিট হবে না। সত্যি ঘুমাতে বলছেন? আপনার ইচ্ছা। আমি ঘর ছেড়ে দিলাম। আমার ঘরের দরজায় কখনো তালা দেয়া থাকে না, সব সময় খোলা। যখন চলে যেতে ইচ্ছে করবে চলে যাবেন। আপনি যাচ্ছেন কোথায়? আমি চা এবং কফি ফেরি করব। ফিরবেন কখন? বলতে পারছি না। তাহলে কিছুক্ষণ শুয়েই থাকি। থাকুন। আপনার নামটা জানা হলো না। আমার নাম হারুন, হারুনুল রশিদ, বাগদাদের খলিফা। আমি বললাম, বাগদাদের খলিফা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণের জন্য হলেও চোখ বন্ধ করে আরাম করবে না? তা হয় না। হারুনুল রশিদ আনন্দিত গলায় বললেন, অতি সত্যি কথা হিমু ভাই। আমি শুয়ে পড়লাম। আজ প্রথম দিনের মতো বিক্রি হচ্ছে না। অনেকেই কাছে আসছে, তবে চা কফির জন্যে না। গলা নিচু করে বলছে, পুরিয়া আছে? পুরিয়া? শুরুতে ভেবেছিলাম পুরিয়া হলো গাঁজা, পরে বুঝলাম পুরিয়া বলতে হিরোইনের পুরিয়া বোঝাচ্ছে। ঢাকা শহরের পার্কগুলিতে প্রকাশ্যে পুরিয়া কেনাবেচা হয়, এই তথ্য জানা ছিল না। এরই মধ্যে মাজেদা খালার টেলিফোন। হাই, তুই কোথায়? পার্কে। দাড়িগোফ লাগিয়ে গিয়েছিস? হ্যাঁ। সত্যি না আমার সঙ্গে লাফাঙ্গাই করছিস? সত্যি পার্কে। তোর খালুর দেখা পেয়েছিস? না। সে তো কেট স্পেস পরে সেজেগুজে বের হয়েছে, খুঁজে দেখ। মেয়েটার নাম মনে আছে না ভুলে গেছিস? নাম মনে আছে, সানফ্লাওয়ার, সূর্যমুখী। তোর মতো গাধাকে দিয়ে কোনো কাজই হবে না। সানফ্লাওয়ার না, শুধু ফ্লাওয়ার, পুষ্প। খালা, 1 মিনিট। খালু সাহেবের মতো একজনকে দেখা যাচ্ছে। আজ কি ওনার মাথায় সবুজ ক্যাপ? হ্যাঁ, তাড়াতাড়ি যা। ছবি কিভাবে তুলতে হয় মনে আছে? মনে আছে। 10 মিনিট পর আমি আবার টেলিফোন করব। তোমাকে করতে হবে না, আমি করব। না না, তোকে করতে হবে না, তুই ভুলে যাবি। আমি টেলিফোন করব 10 মিনিট পর। মাজেদা খালা 5 মিনিটের মাথায় টেলিফোন করলেন। কথা বলছেন ফিসফিস করে। হিমু, আই হিমু। তোর খালু কোথায়? বাদাম খাচ্ছে। বাদাম খাচ্ছে? হ্যাঁ। হেভি খাওয়া দাওয়ায় আছে। ওই মেয়েটা কোথায়? মনে হয় তার পাশে। তুই কি গুছিয়ে কথা বলা ভুলে গেছিস? তার পাশে মানে কি? ওনার পাশে একটা মেয়ে বসে আছে, তা সে সূর্যমুখী কিনা জানি না। তুই বারবার সূর্যমুখী বলছিস কেন? ওই বদমেয়েটার নাম ফ্লাওয়ার, শুধু ফ্লাওয়ার। এই মেয়েটাই ফ্লাওয়ার কিনা তা তো জানি না, আমি তো তাকে আগে দেখিনি। দেখতে কেমন? দেখতে খুবই সুন্দর, পরি টাইপ। তাদের পুরুষদের চোখে পৃথিবীর সব মেয়ে খুবই সুন্দর। মেয়েটা করছে কি?
বাদাম খাচ্ছে। সেও বাদাম খাচ্ছে? হ্যাঁ। ছবি তুলেছিস? না। আরে গাধা, এক্ষুনি ছবি তোল। আলো কমে গেলে ছবি উঠবে। এমনভাবে তুলবি যেন মেয়েটার ফেস পুরোপুরি পাওয়া যায়, তারপর জুম করবি। মেয়েটা কি পরেছে? শাড়ি। শাড়ির রং কি? শাড়ির রং দিয়ে কি হবে? দরকার আছে। গোলাপি। ছবি তোল। ছবি তোলার পর আমাকে জানা। আর জুম করার কথা মনে আছে? আছে। আর টেনশন নিতে পারছি না, তুই ছবি তোল। কিছুক্ষণের মধ্যে আমি খালাকে জানালাম যে ছবি তোলা হয়েছে এবং জুম করা হয়েছে। মাজেদা খালা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, খালু সাহেবকে কি আজই ধরা হবে? মাজেদা খালা বললেন, 6-7 দিন ধরে ক্রমাগত ছবি তোলা হবে, তারপর ধরব। কচ্ছপের কামড়। এই 7 দিনে তোর খালুক কিছুই বুঝতে পারবে না। আমি লক্ষ্মী বউয়ের মতো আচার আচরণ করব। আমি বললাম, গুড গার্ল। খালা ধমক দিয়ে বললেন, কি বললি? গুড গার্ল বলেছি। আমি গুড গার্ল? সবসময় আর কি না? সরি। শোন হিমু, নায়ক নায়িকা এখন কি করছে? এখন কি করছে তা তো জানি না, আমি তো ওখানে নেই। খালা হাহাকার করে উঠলেন। ওদেরকে ওইভাবে ফেলে রেখে চলে এসেছিস তুই? তুই কি পাগল? তোর কি ব্রেন পচে গু হয়ে গেছে? আমি সারাক্ষণ পিছনে লেগে থাকব? অবশ্যই। ডিটেকটিভ বইয়ে কি লেখা থাকে? টিকটিকি কি করে? ছায়ার মতো লেগে থাকে। এখন থেকে তুই আমার টিকটিকি। যা, আবার ফিরে যা, কি করছে দেখ। যদি দেখি হাত ধরাধরি করে বসে আছে, ছবি তুলবি। ছবি তুলব কি হবে? অন্ধকার হয়ে গেছে তো। অন্ধকার হোক আর যাই হোক, ছবি তুলবি। খালা, আমার দাড়ি খানিকটা লুজ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে। খুলে পড়লে পড়বে, তুই তার দাড়ি দিয়ে ছবি তুলবি না। তুই ছবি তুলবি সেলফোনে। ওকে। ওকে ফোকে বাদ দে, ছবি তোল। বজলু ছেলেটা যথেষ্ট ভোগালো। যে ঠিকানাটা পাওয়া গেছে সেইটা ঠিক কিনা কে জানে। ঢাকা শহরের মানুষ উল্টাপাল্টা ঠিকানা দিতে পছন্দ করে। ঠিকানাবিহীন মানুষজনের ঠিকানা হয় ভাসমান। এক জায়গায় স্থির থাকে না, ভাসতে থাকে। ভেসে দূরে চলে যাবার আগেই ধরে ফেলতে হবে। রাত বাজে 10টা। রাত যত গভীর হবে, ঠিকানায় মানুষ খুঁজে পাওয়া ততই সহজ হবে। এই ধরনের লোকজন সারাদিন হাঁটাহাঁটি করে রাতে ঘুমোতে আসে। বজলুর ভাসমান ঠিকানা উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনের ছাপড়া বস্তি। সে তার বাবা শাহ সাহেবের সঙ্গে থাকে। শাহ সাহেব রঙের মিস্ত্রি এবং ছোটখাটো পীর। গাড্ডুর সাধনা আছে। গাড্ডু জিন প্রজাতির জিনিস। ক্ষমতা জিনের মতো না, বনে জঙ্গলে থাকে বলে গাছপালা চেনে, গাছপালা থেকে ওষুধ দেয়। শাহ সাহেব সামান্য হাদিয়ার বিনিময়ে এইসব ওষুধ অন্যকে দেন। শাহ সাহেবকে অনেকে গাড্ডু পীরও বলেন। শাহ সাহেবকে অতি সহজেই খুঁজে পাওয়া গেল। তিনি ঘরের সামনে উঠান মতো জায়গায় খালি গায়ে বসে ঝালমুড়ি খাচ্ছেন। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই গাড্ডু পীর চোখ বড় বড় করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, হিমু ভাইজান না? এতদিন পরে দেখা। আমি কিন্তু ঠিকই চিনেছি। আমারে চিনেছেন? না। লা ইলাহা ইল্লাল্লাহু, আমি খসরু। এখন চিনছেন? না। ঠেলাগালি চালাইতাম, অ্যাক্সিডেন্ট করছিলাম, ঠ্যাং গেল ভাইঙ্গা। চিকিৎসার ব্যবস্থা আপনি করলেন। এখন যদি বলেন চিনি না, আমি যাব কই? মুখ ভর্তি দাঁড়িয়ে, এই জন্য বোধহয় চিনেন না। আপনি হুকুম দিলে নাপিতের দোকান থেকে মুখ কামায় আসি। পীর হয়েছ শুনলাম। স্বপ্নে একটা জিনিস পেয়েছি। কি পেয়েছ গাড্ডু? এইসব বিষয়ে কথাবার্তা পরে বলবো। আপনি আমার সামনে, এখনো বিশ্বাস হইতেছে না। তোমার ছেলে কই বজলু? বজলু রে চিনেন কেমনে? আমারে চিনেন না, বজলু রে চিনেন? আজীব ব্যাপার। তোমার ছেলে আমার কাছে চা কফির ফ্লাস্ক রেখে দৌড় দিয়ে পালিয়ে গিয়েছিল।
ফ্লাস্ক ফেরত দিতে এসেছি। ও আচ্ছা, আপনি সেই লোক। লা ইলাহা ইল্লাল্লাহু। এখন আমার কাছে সব ক্লিয়ার। বজলু বাড়িতে আসুক, দেখেন তারে কি করি। উল্টাপাল্টা কথা বলছে আপনারে নিয়া। আমি এমন বেকুব হারামজাদার কথা বিশ্বাস করছি। কি বলেছে? বলছে এক বদলোক কফি খাইছে, টেকা না দিয়া জোর করে ফ্লাস্ক রাইখা দিছে। কফি কি আপনি খাইছিলেন হিমু ভাই? টাকা দিতে পারিনি। কিভাবে দেব? টাকা কি আছে নাকি আমার সঙ্গে? অতি সত্য কথা, আপনার সঙ্গে টাকা থাকবো কি জন্যে? বজলু হারামজাদা আপনারে কফি খাওয়ায় টাকা চায়? এত বড় সাহস! আমারে কত বড় সরবের মধ্যে ফেলছে চিন্তা করেন হিমু ভাই। আমার মন এখন অত্যধিক খারাপ। দৌড় দিয়ে কোনো টেরাকের সামনে পড়লে মন শান্ত হইত। গাড্ডুপির বিরাট হইচই শুরু করল। কি করলে হিমু ভাইয়ের প্রতি সঠিক সম্মান দেখানো হবে বুঝতে পারছে না। উত্তেজনায় তার মুখে ঘাম জমে গেছে। বজলু তার মাকে নিয়ে বাজার করতে গিয়েছিল, সেও এসে আমাকে চিনতে পারল না। গাড্ডুপির বলল, সিনস না সিনস কানে ধরে খাড়ায় থাক। বজলু কানে ধরে দাঁড়িয়ে রইল। আমি তাকে ফ্লাস্ক এবং এই কদিনের চা কফি বিক্রির টাকা বুঝিয়ে দিলাম। গাড্ডুপির হুঙ্কার দিয়ে বলল, এখন চিনছস কিনা বল। বজলু মাথা নাড়ল, চিনেছে। গাড্ডুপির গভীর হতাশায় বলল, এই মানুষটার কাছে তুই কফির দাম চাইছস? আফসোস, বিরাট আফসোস। বজলু বলল, আমি ওনারে চিনব কেমনে? গাড্ডুপির বলল, আরে বেটা, চোখের দেখায় চিনবি না, ধ্যানে চিনবি। মানুষ ধ্যানে চিনা যায়, চোখের দেখায় চিনা যায় না। আমি বললাম, খসরু আমি উঠি। খসরু মনে হয় আকাশ থেকে পড়ল, যেন আমি উঠির মতো বাক্য সে তার ইহজীবনে শোনেনি। হিমু ভাই, আপনি এইটা কি বললেন? রাত বাজে 11টা, আপনি আমার বাড়ি থেকে না খেয়ে যাবেন? পোলাও কুরমা পাক হবে, ঝাল গুছতে হবে, তারপর যাওয়া যাওয়ার কথা। খাবেন না বললে আমি কিন্তু সত্যই লাভ দিয়ে টেরাকের নিচে পড়ব। আমাকে হার স্বীকার করতে হলো। রান্না বাড়ার বিপুল আয়োজন শুরু হয়ে গেল। বজলু এবং তার বাবা মুরগি, গরুর মাংস, পোলাওয়ের কালোজিরা চাল কিনতে চলে গেল। আমি খসরুর স্ত্রীর সঙ্গে গল্প করছি। তার নাম জরিনা বেগম। জরিনা বেগম ছোটখাটো মহিলা, চেহারা মায়াকাড়া, গলার স্বর মিষ্টি, কথাও বলে গুছিয়ে। কথা শুনে মনে হয় কিছু পড়াশোনাও করেছে। সে বলল, ভাইজান, আপনি আপনার শিষ্যরে বলেন মানুষ যেন না ঠকায়। যে মানুষ ঠকায় সে নিজে ঠকে। আল্লাপাকের হিসাব সোজা। আল্লাপাক জটিল হিসাব করেন না, উনার হিসাব খালি যোগ আর বিয়োগ। আমি বললাম, গাড্ডুপির মানুষ ঠকায়? অবশ্যই, সে নাকি স্বপ্নে পিরাতি পাইছে। আপনি বলেন ভাইজান, স্বপ্নে কোন দিন কে কি পাইছে? যেই জিনিস স্বপ্নে পাওয়া যায় সেই জিনিস স্বপ্নেই শেষ। ঠিকই বলেছ। ছেলে বড় হয়েছে, তারে স্কুলে দেয় না, এই কাম করায় সেই কাম করায়। আপনি একটা ধমক দিলে ছেলের স্কুলে দিব। আমার ধমক শুনবে? অবশ্যই শুনব। আপনি তার পীরের পীর, আপনার একটা কথায় সে জীবন দিয়া দিবে। ভাইজান, আপনি বললে আমরা ছেলের স্কুলে পাঠাইবেন। আচ্ছা দেখি। আমি একদিন খোয়াবে দেখছি বজলু লেখাপড়া কইরা বিরাট অফিসার হইছে। কোচারঙের একটা মোটর গাড়ি আইনে আমারে ডাকতেছে, মা গাড়ি আনছি, গাড়িতে উঠো। আমি বজলুর বাপের লয়ে গাড়িতে উঠলাম। স্বপ্ন গেল ভাইঙ্গা। জরিনা বেগমের চোখ দিয়ে পানি পড়ছে। সে আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, আপনি যখন বজলুর সন্ধানে উপস্থিত হইছেন তখনই বুঝছি আমার ছেলেরে নিয়ে যে খোয়াব দেখছি সেটা সত্য। আমি বললাম, একটু আগেই তুমি বলেছ যে জিনিস স্বপ্নে পাওয়া যায় সে জিনিস স্বপ্নেই শেষ। জরিনা বেগম বলল, আপনার সঙ্গে আমি কথায় পারব না ভাইজান। আমি আপনার আমার দিলের কথা বলছি, আমার আর কিচ্ছু বলার নাই। জরিনা বেগমের রান্না অসাধারণ। আমি খুবই তৃপ্তি করে খেলাম। বেশ কয়েকবার মনে হলো
র্যাবের হারুনুল রশিদকে নিয়ে এলে ভালো হতো। প্রচুর আয়োজন, ভরপেট খেতে তার অসুবিধা হতো না। খাওয়া শেষ করে পান মুখে দিয়ে ঘর থেকে বের হবার আগে আগে বজলুকে বললাম, বেটা, খোঁজখবর করে কাল একটা স্কুলে ভর্তি হয়ে যাবি। পরের বার এসে যদি দেখি স্কুলে ভর্তি হস নাই, থাপ্পড় দিয়ে দাঁত সবকটা ফেলে দেব, বদের বদ। জহরিনা বেগম আনন্দে হেসে ফেলল। খসরু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হিমু ভাইজান, আমার যে কি বিপদে ফেলছেন। যাই হোক, হিমু ভাইজানের কথার উপরে কারোর কোনো কথা নাই। কাইলি হারামজাদাটারে স্কুলে দিয়ে দিব। ফেরার পথে মনে হল, কাছেই তো র্যাবের অফিস, এসেছি যখন দেখা করেই যাই। পরিচিত জনেরা আছেন, হামবাবু, ঘামবাবু, মধ্যমণি। হামবাবুর খোঁজটাও নেওয়া দরকার। জ্ঞান কি ফিরেছে? এখনও না ফিরলে একবার দেখা করে আসা প্রয়োজন। সামাজিক সৌজন্য সাক্ষাৎ। মধ্যমণি অফিসেই ছিলেন। তিনি এমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন যেন আমাকে চিনতে পারছেন না। আমি বিনয়ের সঙ্গে বললাম, স্যার কি আমাকে চিনেছেন? তোমাকে চেনাটা কি জরুরি? আমাকে চেনা জরুরি না স্যার, নিজেকে চেনা জরুরি। এই জন্যই বারবার বলা হয়েছে নো দাই সেলফ। কি চাও তুমি? আমি কিছুই চাই না, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। আচ্ছা স্যার, মুরগি সাদিককে কি ভাত খাওয়ানো হয়েছিল? হারুনুল রশিদ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলতে পারলেন না। মধ্যমণি থমথমে গলায় বললেন, হারুনকে চেনো? কেন চিনব না? গতকাল দুপুরেই একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তারপর ওনাকে পাঠিয়ে দিলাম আমার ঘরে ঘুমানোর জন্যে, আর আমি ফ্লাস্ক নিয়ে বের হয়ে পড়লাম। তোমার ঘরে ঘুমানোর জন্য পাঠিয়ে দিলে মানে? হেভি খাওয়া দাওয়ার পর একটু গড়াগড়ি দিতে পারলে ভালো লাগে। জর্দা দিয়ে 1 খিলি পান, একটা সিগারেট, স্বর্গসুখ। মধ্যমণি সিগারেট ধরালেন। তার ভুরু কুঁচকে আছে, চিন্তিত চেহারা। তিনি টেলিফোনে নিচু গলায় কয়েকজনের সঙ্গে কথা বললেন। মনে হচ্ছে হারুনুল রশিদের খোঁজ খবর নিলেন। তার মুখের চিন্তিত ভাব আরও বাড়ল। হারুন তোমার ঘরে ঘুমাচ্ছে এই খবর দেওয়ার জন্য তুমি এসেছ? আমি গতকালের কথা বলছি। তবে আজ রাতে আমার সঙ্গে থাকতেও পারেন। ওনাকে কি কিছু বলতে হবে? যা বলার আমরাই বলবো, তোমাকে কিছু বলতে হবে না। এখন বিদায় হও। আমার বইটা কি পাওয়া যাবে স্যার? কি বই? চেঙ্গিস খান আপনার হাতে ছিল, আপনি পাতা উল্টাচ্ছিলেন। ও, বই তোমাকে দেওয়া হয়নি? জি না। বসো, বই ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। স্যার, একটা সিগারেট কি খেতে পারি? আপনি যদি বেয়াদবি না নেন। নো সিগারেট। জি আচ্ছা। বই খোঁজা হচ্ছে। ড্রয়ার, টেবিলের সাইড বক্স, কিছু ফাইলপত্রও খোলা হলো, যদি ফাইলের ভেতর ঢুকে যায়। চেঙ্গিস খান সাহেবকে পাওয়া গেল না। আমরা খুঁজে রাখব, তুমি পরে এক সময় এসে নিয়ে যাবে। জি আচ্ছা। হামবাবুর কি অবস্থা স্যার? হামবাবুটা কি? আমাকে ইন্টারোগেশনের সময় আপনার ডান পাশে বসেছিলেন। আমাকে চর মারতে গিয়ে পড়ে গিয়ে যে মাথায় ব্যথা পেলেন। ও, শফিক আগের মতোই আছে, সেন্স ফেরেনি। কোথায় আছেন, কি সমাচার জানতে পারলে একবার দেখা করে আসতাম। তোমার দেখা করার প্রয়োজন নেই, তার প্রপার চিকিৎসা হচ্ছে। তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, মাউন্ট এলিজাবেথ হসপিটাল। আমি বললাম, সামান্য চড়ের জন্য কি হয়ে গেল একটু দেখেন। তাও বেচারা চটটা দিতে পারেননি। চটটা দিলে কিছু শান্তির ব্যাপার ছিল, কি বলেন? রসিকতা করার চেষ্টা করবে না, গেট লস্ট। আমি বের হয়ে এলাম। বড় খালু সাহেবের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। চিঠি ডাকে আসেনি, হাতে হাতে এসেছে। সিলগালা করা খাম দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে। খামের উপর লাল কালি দিয়ে লেখা আর্জেন্ট। চিঠি বাংলা ইংরেজি 2 ভাষার জগা খিচুড়ি। খালু সাহেব যদি জাপানি ভাষা জানতেন তাহলে সেই ভাষাও চিঠিতে ঢুকে পড়ত বলেই আমার ধারণা। ডিয়ার হিমু, বিরাট বিপদে পড়েছি।
ইন ডিপ ট্রাবল। চোরাবালির উপর দাঁড়িয়ে আছি, ড্রাউনিং, ডুবে যাচ্ছি। মনে হচ্ছে আমাকে আত্মহত্যা করতে হবে। আমি বিরাট অভাগা। অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। মাইটি ওশেন রাইজ আউট। হিমু, তুমি আমাকে মহাবিপদ থেকে উদ্ধার করতে পারবে কিনা জানি না, মনে হয় পারবে, আর কেউ পারবে না। আই এম ইন লাভ, 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 লাভ। সাক্ষাতে কথা হবে, তোমার বড় খালু। পুনশ্চ এক, তোমার খালা যেন এই চিঠির বিষয়ে কিছু না জানে। পুনশ্চ দুই, আমার সঙ্গে কথা না বলে তুমি খালার সঙ্গে দেখা করবে না। পুনশ্চ তিন, তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি। পুনশ্চ চার, প্লিজ হেল্প মি অ্যান্ড প্রে ফর মি। পুনশ্চ পাঁচ, ও গড হেল্প মি। পুনশ্চ ছয়, মেয়েটার নাম ফ্লাওয়ার। ফ্লাওয়ারকে চিনেছ? একদিন তোমাকে তার কথা বলেছিলাম। এমন একটা চিঠি হাতে আসার পর দেরি করা যায় না। আমি খালু সাহেবের অফিসে চলে গেলাম। খালু সাহেব বললেন, বাসায় না এসে অফিসে এসে ভালো করেছ। আমি বললাম, খালু সাহেব আপনার চেহারা টেহারা তো খারাপ হয়ে গেছে। রাতে ঘুম হয় না, চেহারা তো খারাপ হবেই। তোমার খালাও মনে হয় কিছু সন্দেহ টন্দেহ করে, কেমন করে যেন তাকায়। আমার পেছনে স্পাই লাগিয়েছে কিনা কে জানে। আমি বললাম, লাগাতে পারে, স্পাই হয়তো ইতিমধ্যে আড়াল থেকে আপনাদের ছবি টবি তুলেছে। খালু সাহেব বললেন, তুলুক, যা ইচ্ছে করুক, আমি পৃথিবীর কোনো কিছুকেই কেয়ার করি না। এখন তুমি বলো, তুমি কি আমার হয়ে কাজ করবে? অবশ্যই করব। ওয়ার্ড অব অনার, ওয়ার্ড অব অনার। এখন বলেন আমাকে কি করতে হবে? আপাতত তোমাকে কিছু করতে হবে না, আপাতত আমি তোমার সাপোর্ট চাই, আর কিছু না। ফ্লাওয়ার মেয়েটা কি জানে যে আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন? না। সে কি আপনাকে বিয়ে করতে চায়? সেটা জানি না। একদিন সে আমাকে তার বাসায় দাওয়াত করেছে। লাউ পাতা দিয়ে একটা ইলিশ মাছের রান্না নাকি সে খুব ভালো জানে। বাসায় যাওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। হিমু শোনো, এই মেয়েটা সব কিছুই সুন্দর। সামান্য চীনাবাদাম খাওয়ার মধ্যেও তার একটা আর্ট আছে। আস্তে করে খোসা ভাঙল, তারপর বাদামে কুটকুট করে কামড়। বড় খালা বাদাম কিভাবে খায়? ওর কথা বাদ দাও, 7-8টা বাদাম একসঙ্গে মুখে দিয়ে কচকচ করে চাবায়। আগলি। হিমু, চা খাবে? খাবো। তোমার সাপোর্ট আছে তো? অবশ্যই। তোমার খালাকে রাজি করানো বিরাট সমস্যা হবে। সে আমাকে ডিভোর্সও দেবে না, আর ওই মেয়েকে বিয়ের অনুমতিও দেবে না। আমি মরার আগ পর্যন্ত আমার ঘাড় ধরে ঝুলে থাকবে। আগলি। খালু সাহেব, আপনি একেবারেই চিন্তা করবেন না, খালার ব্যবস্থা করা হবে। কি ব্যবস্থা করবে? কোনো ওষুধেই যদি কাজ না হয় তাহলে ক্রস ফায়ার। র‍্যাব ভাইরা আছে কি জন্যে? শাশ্বত প্রেমের জন্য তারা এই কাজটা করবে না? কবি বলেছেন, হুয়া হে পাও হি পেহলি, না বুর্দ ইশক মে জখমি, না ভগা যায় যায় মুঝসে, না ঠেহরা চায় হ্যায় মুঝসে। খালু সাহেব বললেন, এই কবিতার মানে কি? মানে হচ্ছে, প্রেমের যুদ্ধে প্রথম আহত হয়েছে পা, না পারি ভাগতে, না পারি থাকতে। কার লেখা? মির্জা গালিব। কবিতাটা লিখে দাও তো। এই জাতীয় আরও কবিতা জানা আছে? আমি চা খেলাম, স্যান্ডউইচ খেলাম। মির্জা গালিবের 3টি কবিতা লিখে খালু সাহেবের টেবিলে কাচের নিচে রেখে সোজা বড় খালার ফ্ল্যাট বাড়িতে উপস্থিত হলাম। আমি 2 পার্টির হয়েই কাজ করছি। আমার দায়িত্ব সামান্য নয়, দুজনকেই জিতিয়ে দিতে হবে। সহজ কাজ না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হলুদ হিমু কালো র‍্যাব। আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন,
কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।